অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব গণিতের একটা বিশেষ টপিক, যে টপিকটা গণিত সম্পর্কে পড়তে হলে আমাদের সকলেরই জানা উচিত এবং আশা করি আমরা সকলেই কিছু না কিছু জানি। বিষয়টা হলো কোন একটা ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়। তো কোন একটা ফাংশনের ডোমেন ও রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয় এটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই চলো একটা ফাংশন লেখা যাক। মনে করো y ইকুয়াল x মাইনাস 3 একটা ফাংশন। আরেকটা ফাংশন দেখো, আমি লিখলাম y ইকুয়াল 1 বাই x মাইনাস 3। তো একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই x এর জায়গায় দেখো, আমি যদি এই x এর জায়গায় যে কোনো মান বসাই, ইচ্ছামূলক যে কোনো মান বসাই, যে কোনো বাস্তব সংখ্যা বোঝায়। মনে করো বাস্তব সংখ্যা বলতে বোঝায় কি, মাইনাসের মানগুলো হবে -1 -2, মাইনাসের মানগুলো হবে 0 সহ প্লাসের মানগুলো। তো আমি এই x এর মানটা যেই মানটাই বসাই, মনে করো আমি যদি -1 বসাই, x এর মানটা যদি -1 বসাই, তাহলে দেখো কি হয়, আমি যদি -1 বসাই, x এর মান -1 বসালে আমার -1 -3 আমার আসবে না -4। x এর মানটা যদি আমি 0 বসাই, তাহলে দেখো আমার আসতেছে -3। x এর মানটা যদি আমি +1 বসাই, তাহলে দেখো আমার আসতেছে -2। তো দেখো x এর সকল মান, দেখো x এর যে কোনো মান বসাইলে কিন্তু আমি y এর মানটা পেয়ে যাচ্ছি। দেখো x এর যে কোনো মান বসাইলে কিন্তু আমি y এর মানটা পেয়ে যাচ্ছি। একটু ভালো করে খেয়াল করো, আমি x এর যে কোনো মান বসালাম এখানে, এই ফাংশনের আমি y এর মানটা পেয়ে যাচ্ছি। এবার একটু খেয়াল করো তো, এই জায়গাটায় যদি আমি দেখো x এর মান সেম x এর মান -1 বসাই, দেখো x এর মান -1 বসাই, x এর মান যদি -1 বসাই, তাহলে দেখো আমি y এর মানটা পাচ্ছি 1 বাই -1 -3, অর্থাৎ 1 বাই -4। আচ্ছা, x এর মান আমি যদি এবার 0 বসাই, দেখো x এর মান যদি 0 বসাই, তাহলে কত হচ্ছে, x এর মান যদি 0 হচ্ছে 1 বাই -3। আচ্ছা, এবার দেখো x এর মান যদি আমি 1 বসাই, দেখো x এর মান যদি 1 বসাই, তাহলে এখানে কি হচ্ছে, x এর মান যদি 1 বসাই, এখানে হচ্ছে 1 বাই -2। আমি তো x এর যে কোনো ইচ্ছামূলক মান বসাবো, আমি তো এখানে x এর ইচ্ছামূলক মান বসাই। দেখো এখানে যদি আমি x এর মান, দেখো x এর মান যদি আমি 3 বসাতাম, x এর মান যদি 3 বসাতাম, y এর মানটা আসতো 3 - 3, y এর মানটা আসতো 0। আচ্ছা, এবার দেখো আমি যদি এই জায়গাটায় x এর মানটা 3 বসাই, x এর মানটা যদি 3 বসাই, তাহলে দেখো কি হচ্ছে 1 বাই 3 - 3, অর্থাৎ 1 বাই 0। আমরা জানি 1 বাই 0 এটা হলো একটা অসংজ্ঞায়িত, এটাকে সংজ্ঞায় কোনো সংখ্যায় প্রকাশ করা যায় না, কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না, কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তো একটা জিনিস দেখেছো যে প্রথম ফাংশনের ক্ষেত্রে, দেখো প্রথম ফাংশনের ক্ষেত্রে x এর সকল মানের জন্য আমি x এর যেই মানটাই বসাই না কেন, বাস্তব সংখ্যার অন্তর্গত আমি x এর যে মানটাই বসাই না কেন, সেই মানটার জন্য আমি y এর জন্য একটা নির্দিষ্ট মান পাচ্ছি। কিন্তু এই ফাংশনটার ক্ষেত্রে একটু খেয়াল করো, যদি আমি x এর সকল মান বসাই, তাহলে কিন্তু x এর সকল মানের জন্য আমি y এর মান পাচ্ছি না। দেখো একটা মান এখানে থেকে যাচ্ছে, যে x এর মান যদি 3 আমি কখনো বসাই, x এর মান যদি 3 বসাই, তাহলে কিন্তু আমার এই ফাংশনটা, এই 2 নম্বর ফাংশনটা অসংজ্ঞায়িত আকার চলে আসে, অর্থাৎ আমি y এর মানটা বের করতে পারি না। যদি আমি x এর মান -3 বসাতাম, দেখো কি হতো, আমি যদি x এর মান যদি -3 বসাতাম, তাহলে কিন্তু আমার y এর মানটা আসতো 1 বাই -3, অর্থাৎ 1 বাই -6। তাহলে একটা জিনিস খেয়াল করতে, শুধুমাত্র x ইকুয়াল 3, এই x ইকুয়াল 3 এর জন্যই আমার y এর কোনো মান পাওয়া যায় না। তো এই যে আলোচনাটুকু, এই আলোচনা থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে ফাংশনের ডোমেইনটা আসলে কি, ফাংশনের ডোমেইনটা আসলে কি। তো যদি একটু খেয়াল করো ফাংশনের ডোমেইনটা আসলে কি, আমি যদি সংজ্ঞা আকারে লিখতে চাই, দেখো ফাংশনের ডোমেইন বা ফাংশনের ডোমেইন, দেখো ফাংশনের ডোমেইনটা কি, আমরা ফাংশনের ডোমেইনকে নিচের দিকে এর দ্বারা প্রকাশ করা হয়। তো এটাকে আমরা কি লিখতে পারি, যে লিখতে পারি x এর যে সকল মানের জন্য, x এর যে সকল মানের জন্য y এর মান সংজ্ঞায়িত, y এর মান সংজ্ঞায়িত
এক্স এর সে সকল মানকে ফাংশনের ডোমেন বলে। একটু খেয়াল করো আমি এখানে কি লিখলাম, দেখো আমি এখানে লিখেছি যে এক্স এর যে সকল মানের জন্য ওয়াই এর মান সংজ্ঞায়িত হয় এক্স এর সেই সকল মানকে ফাংশনের ডোমেন বলে। এক্স এর সে সকল মানকে, দেখো এক্স এর সে সকল মানকে ফাংশনের ডোমেন বলে। তাহলে দেখো আমি কি লিখতে পারি, আমি যে প্রথমে যে সমীকরণটা লিখেছিলাম যে y ইকুয়াল x মাইনাস 3, তাহলে দেখো এই ফাংশনটার ডোমেন কিন্তু আমি লিখতে পারি যে সকল বাস্তব সংখ্যা। একটু ভালো করে খেয়াল করো, সকল বাস্তব সংখ্যা, কারণ আমি এই ফাংশনকে একটু আগে দেখলাম যে x এর সকল মানের জন্য কিন্তু আমি y এর একটা নির্দিষ্ট মান পাচ্ছি। x এর সকল মানের জন্য y এর একটা নির্দিষ্ট মান পাচ্ছি। তাহলে আমরা বলতেই পারি যে x এই প্রদত্ত ফাংশনটার ডোমেনটা হলো সকল বাস্তব সংখ্যা, কারণ আর এর x এর মান সকল বাস্তব সংখ্যা বসাইলে আমি y এর মানটা পেয়ে যাচ্ছি। এবার এইটার দিকে একটু যদি খেয়াল করো, আমি এখানে কি বলেছি যে x এর যে সকল মানের জন্য y এর মান সংজ্ঞায়িত হয় সে সকল মানকে ফাংশনের ডোমেন বলে। তো দেখো এই ফাংশনটার ক্ষেত্রে আমি x এর সকল মানের জন্য y এর মানটা একটা নির্দিষ্ট মান পাচ্ছি, শুধুমাত্র দেখো শুধুমাত্র x এর মান যদি আমি 3 বসাই তাহলে কিন্তু আমার দেখো এই যে এই আকারটা বা এই ফাংশনে একটা অসংজ্ঞায়িত রূপ চলে যাচ্ছে, কারণ আমরা জানি হরে কখনো 0 থাকতে পারে না, হর 0 হলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তো আমি এখানে বলতে পারি যে এই প্রদত্ত 2 নম্বর ফাংশনটার ডোমেনটা কি হবে, দেখো 2 নম্বর ফাংশনটার ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা except 3, অর্থাৎ 3 ব্যতীত সকল বাস্তব সংখ্যাই এই 2 নম্বর ফাংশনের একটা ডোমেন। একটু ভালো করে খেয়াল করো কি বললাম, 3 ব্যতীত সকল বাস্তব সংখ্যা আমি যদি এই দ্বিতীয় নম্বর সমীকরণের বা দ্বিতীয় ফাংশনের x এর জায়গায় বসাই তাহলে আমি y এর একটা নির্দিষ্ট মান পাবো। যেহেতু শুধুমাত্র 3 এর জন্যই পাবো না, এইখানে আমি লিখলাম যে ডোমেনটা হবে সকল বাস্তব সংখ্যা শুধুমাত্র 3 ব্যতীত। আশা করি তোমরা বুঝেছো। তো এবার দেখো আমরা এবার একটু রেঞ্জ নিয়ে আলোচনা করবো, আসলে রেঞ্জটা কি। আশা করি তোমরা ডোমেনটা একটু বুঝেছো। এবার আমরা আলোচনা করবো রেঞ্জটা আসলে কি। দেখো রেঞ্জটা কি, আমরা আসলে প্রথমত এই বেসিক আলোচনাটুকু একটু করে নিব, দেন আমরা যে অঙ্ক 3টা লিখে রাখছি, যে অঙ্ক 3টা আমাদের পরীক্ষায় আসলে আসবে এবং আসে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো রেঞ্জটা আসলে কি, দেখো রেঞ্জ দেখো আগেরটা যেমন ছিল x এর যে সকল বাস্তব মানের জন্য y এর মান সংজ্ঞায়িত বা x এর যে সকল মানের জন্য y এর মান সংজ্ঞায়িত সেই সকল মানকেই x এর সেই সকল মানকেই ফাংশনের ডোমেন বলা হয়। ঠিক এটা তার উল্টা। এখানে আমরা লিখব যে y এর যে সকল মানের জন্য x এর মান সংজ্ঞায়িত, একটু ভালো করে দেখো x এর মান সংজ্ঞায়িত বা পাওয়া যায় y এর সে সকল মানকে, দেখো y এর সে সকল মানকে ফাংশনের রেঞ্জ বলে। একটু খেয়াল করো ভালো করে, সেই সব ফাংশনকে y এর রেঞ্জ বলে। তো আমি কি লিখলাম যে y এর যে সকল মানের জন্য x এর মান সংজ্ঞায়িত, y এর যে সকল মানের জন্য x এর মান সংজ্ঞায়িত y এর সেই সকল মানকে ফাংশনের রেঞ্জ বলে। আগেটা যেমন ছিল x এর যে সকল মানের জন্য y এর মান সংজ্ঞায়িত x এর সেই সকল মানকে ডোমেন বলে, আর y এর যে সকল মানের জন্য x এর মান সংজ্ঞায়িত y এর সেই সকল মানকে রেঞ্জ বলা হবে। তো একটু যদি দেখো আমরা প্রথমে যে সমীকরণটা লিখে রেখেছিলাম একটু যদি খেয়াল করো, আমরা লিখেছিলাম ফাংশনটা y ইকুয়াল x মাইনাস 3, আরেকটা লিখেছিলাম দেখো যে y ইকুয়াল 1/x মাইনাস 3, আশা করি এই দুটোই লিখেছিলাম। এবার দেখো তো এই জায়গা থেকে যদি আমি এই ফাংশনটাকে একটু সাজিয়ে লিখি, দেখো আমি যদি লিখি x ইকুয়াল দেখো এই মাইনাস 3, তাহলে আমার এখানে যদি x ইকুয়াল y প্লাস 3, দেখো এটা লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে। দেখো আমি মাইনাস 3
উঠাই দিলাম, +3 করলাম, উভয় পক্ষে +3 করলে y+3 = x। তো দেখো এই জায়গাটায়, এবার দেখো এই জায়গাটায় তুমি যদি y এর মান মাত্র -1 0 1 2 এমন অসীম পর্যন্ত, ঋণাত্মক দিক থেকে অসীম পর্যন্ত তুমি বসাও, তাহলে দেখো এই y এর মান যদি তুমি 0 বসাও, দেখো y এর মানটা যদি 0 বসাও, এখানে যদি y এর মানটা 0 হয়, একটু খেয়াল করো, এই y এর মানটা যদি 0 হয় তাহলে কিন্তু x এর মানটা হচ্ছে 3, y এর মানটা যদি তুমি 1 বসাও x এর মানটা হচ্ছে 4, দেখো y এর মানটা যদি 2 বসাও x এর মানটা হচ্ছে 5, ঠিক একই ভাবে y এর মানটা যদি -1 বসাও x এর মানটা হচ্ছে -, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে y এর সকল মানের জন্য x এর মান একটা নির্দিষ্ট মান পাবা, এবং y এর সকল মানের জন্য এখানে x এর মানটা সংজ্ঞায়িত। তাহলে আমরা একবারই বলতে পারি এই 1 নম্বর সমীকরণটার রেঞ্জটা হলো, দেখো 1 নম্বর সমীকরণটার রেঞ্জটা হলো সকল বাস্তব সংখ্যা, রেঞ্জের r, তাহলে d অফ r এটাকে আমি প্রকাশ করব, সরি দেখো, তাহলে আমি রেঞ্জটাকে প্রকাশ করব রেঞ্জ অফ f, অর্থাৎ f ফাংশন। আমি যদি এটাকে y = f of x লিখতাম তাহলে এখানে লেখা যেত। তাহলে এখানে বললাম যে রেঞ্জটা হলো সকল বাস্তব সংখ্যা। ঠিক একই ভাবে দ্বিতীয় ফাংশনটা যদি একটু খেয়াল করো তোমরা, তাহলে কি হবে দেখো, দ্বিতীয় ফাংশনটা যদি একটু খেয়াল করো তাহলে আমরা লিখতে পারি, আমার এখানে দেওয়া ছিল y = x - 3। আচ্ছা এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, দেখো তো কিভাবে লিখতে পারি, দেখো তো। আচ্ছা দেখো আমি এটা লিখতে পারি না যে x - 3 = 1/y, আশা করি এটা লিখতে পারি। আচ্ছা এবার দেখো তো, আমি যদি মনে করি x = 1/y + 3, এটা লিখতে পারি, অবশ্যই পারি। এবার দেখো, তাহলে দেখো এখানে কি হচ্ছে, x ইকুয়াল, আমার এখানে হচ্ছে x ইকুয়াল, দেখো এখানে হচ্ছে y, দেখো এখানে তাহলে হচ্ছে y, আর উপরে হচ্ছে দেখো 1 + 3y, আশা করি তোমরা বুঝেছো। দেখো এটা হচ্ছে, তো এবার একটু যদি খেয়াল করো, আমার দরকার রেঞ্জ বের করতে হলে আমার সংজ্ঞাটা কি দেওয়া আছে, যে y এর যে সকল মানের জন্য x এর মান সংজ্ঞায়িত, y এর যে সকল মানের জন্য x এর মান সংজ্ঞায়িত, y এর সে সকল মানকে ফাংশনের রেঞ্জ বলে, y এর সে সকল মানকে ফাংশনের রেঞ্জ বলে। তো এবার দেখো আমরা কিভাবে এটা করতে পারি, তো দেখো আমি যদি y এর মানটা, প্রথমত 1 বসাই, দেখো y এর মানটা যদি আমি 1 বসাই, y এর মান 1 বসালে দেখো x এর মানটা কত পাচ্ছি, y এর মানটা যদি 1 বসাই তাহলে এখানে y, তাহলে দেখো নিচে 1 তো ভাগ দেওয়ার দরকার নাই, তাহলে 1 + 3, তাহলে এখানে দেখো 4 হচ্ছে, তাহলে 1 + 3 × 1 3, তাহলে 4, নিচে হচ্ছে 4। দেখো y এর মানটা যদি তুমি 2 বসাও, তাহলে যদি একটু খেয়াল করো, তাহলে দেখো কি হচ্ছে, y এর মানটা 2, তাহলে 3 × 2 অর্থাৎ 6 + 1 7 7/2, তাহলে x এর মানটা হচ্ছে দেখো 7/2। তাহলে একটা জিনিস বুঝে যাচ্ছে যে তুমি ধনাত্মক দিক থেকে 1 2 3 4 যাই বসানো না কেন অসীম পর্যন্ত, প্রতি ক্ষেত্রেই তুমি x এর একটা নির্দিষ্ট মান পাবা, অর্থাৎ y এর ধনাত্মক দিকের সকল মানের জন্য x এর মানটা সংজ্ঞায়িত। এবার একটু দেখো, আমি যদি x এর মানটা 0 বসাই, দেখো আমি যদি y এর মানটা 0 বসাই, 1 + 3 × 0 মানে কি, 3 × 0 মানে 0, তাহলে 1 + 0 অর্থাৎ 1। আর দেখো হরে কিন্তু যদি 0 হয় তাহলে কিন্তু টেকনিক্যালি দেখো আমার মানটা এমন হচ্ছে যে 1/0, দেখো y এর মানটা যদি 0 বসাই, হরে 0 হচ্ছে, তো আমি তো জানি কোনো ফাংশনকেই 0 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমি এটাকে লিখতে পারি, এটা কিন্তু অনির্ণেয়। একটু যদি ভালো করে খেয়াল করো, এটা কিন্তু অনির্ণেয়। তাহলে দেখো, আচ্ছা আবার দেখো, আমি যদি x এর মানটা -1 বসাই তাহলে কি হয়, দেখো x এর যদি y এর মানটা -1 বসাই, তাহলে y এর মানটা যদি -1 বসাই তাহলে হচ্ছে -3 + 1, তাহলে কত হচ্ছে -2 -2/-1, অর্থাৎ x এর মানটা হচ্ছে শুধুমাত্র -2/-1, অর্থাৎ শুধুমাত্র 2। দেখো শুধুমাত্র 2, একটু ভালো করে খেয়াল করো, শুধুমাত্র 2 হচ্ছে। আবার তুমি যদি y এর মানটা -2 বসাও, ঠিক একইভাবে মান পাবো। অর্থাৎ আমি একটা জিনিস এখানে খেয়াল করতেছি, সেটা হলো শুধুমাত্র y এর মানটা 0 বসালে x এর কোনো সংজ্ঞায়িত মান পাওয়া যায় না, অর্থাৎ y এর মানটা 0 বসালেই ফাংশনটা অসংজ্ঞায়িত, বাকি সব ক্ষেত্রেই সংজ্ঞায়িত। তাহলে আমি এই ফাংশনটার ক্ষেত্রে রেঞ্জটা লিখতে পারি, দেখো এই ফাংশনটার ক্ষেত্রে রেঞ্জটা লিখতে পারি সকল বাস্তব সংখ্যা এক্সেপ্ট বা 0 ব্যতীত, সকল বাস্তব সংখ্যা 0 ব্যতীত। আশা করি তোমরা বুঝেছো। তো দেখো এই ডোমেন রেঞ্জ, এটা একটা মৌলিক আলোচনা যেটা আমরা ইতিমধ্যে ক্লাস 9 10 এ শিখে আসছি, ইন্টারে এটা নিয়ে আমাদের আলোচনা ছিল।
তো এটা একদম বেসিক আলোচনা, আমরা অঙ্কটা শিখলাম। এবার দেখো আমাদের আর কিছু টপিক সম্পর্কে জানতে হবে। সেই টপিকটা গুলা কি, আমাদের জানতে হবে ব্যবধি সম্পর্কে। ব্যবধি যেটাকে বলা হয় ইন্টারভাল, ব্যবধিটা আসলে কি, ব্যবধিটা আসলে কি, এটা আমাদের ভালো করে জানতে হবে। এটা একদমই একটা বেসিক ক্লাস বা বেসিক আলোচনা, তোমরা আশা করি বুঝবে এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা। দেখো এবার আমরা দেখবো ইন্টারভাল বা ব্যবধিটা কি। ইন্টারভাল বা ব্যবধিটা কি, ব্যবধি বা ইন্টারভাল। ইন্টারভাল দেখো, আচ্ছা এই ব্যবধির মধ্যে ভাগ আছে কয়েকটা। ভাগটা দেখো কি, এক নম্বরে আছে বদ্ধ ব্যবধি। দেখো এক নম্বরে আছে খোলা ব্যবধি। খোলা ব্যবধি, আচ্ছা দেখো খোলা ব্যবধি। আরেকটা আছে দেখো বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি, তো দেখো এই খোলা ব্যবধিকে সাধারণত দেখো ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, এবং বদ্ধ ব্যবধিকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা মনে করো এমন একটা তোমাকে মান দিলাম যেটা আমি সরলটাকে স্থাপন করব। তো দেখো এখানে বলা হয়েছে যে মনে করো এমন যে x ইকুয়াল x যেন আমি তোমাকে বললাম x যেন x is greater than 2, x is greater than 2। আশা করি তোমরা বুঝেছো। আমি লিখতে যাচ্ছি, মনে করো x is greater than 2 এটা দ্বারা সংজ্ঞায়িত। তাহলে দেখো এটাকে যদি আমি একটা সরল রেখায় স্থাপন করতে চাই তাহলে কি করব, দেখো তো যদি একটা সরল রেখায় স্থাপন করতে চাই, বলা হয়েছে x এর মান 2 এর সকল অধিক মান, x এর মান 2 এর সকল অধিক, 2 এর অধিক সকল মানই x এর মান। তো দেখো তাহলে আমি কি করতে পারি, মনে করো এটা হলো মূল বিন্দু 0, দেন মনে করো এখানে আছে +1, এটা আছে -1, তাহলে এটা হলো +1, এটা হলো -1। তো দেখো এই যে 2 এর অধিক, অবশ্যই এখানে +3, এখানে 4, এখানে 5 6 এভাবে আছে, ঠিক এখানে -1 -2 মাইনাসে দেখো -1 -2 মাইনাস এভাবে আছে। তো আমার বলছে 2 এর অধিক, দেখো এই 2 মনে করো এই 2 মনে করো এটা হলো 2 এর অধিক, অর্থাৎ এই দিকে সকল মানটাই কিন্তু এই ব্যবধি, অর্থাৎ এই ব্যবধিকে নির্দেশ করবে, 2 থেকে সকল মান। এখন যদি এখানে 2x is greater than equal থাকতো, দেখো ইকুয়াল বলতে কি বোঝায়, ইকুয়াল বলতে বোঝায় এই 2 সহ, ইকুয়াল বলতে বোঝায় যে 2 সহ, ইকুয়াল বলতে বোঝায় 2 সহ। এবং খোলা ব্যবধিটা কি, মনে করো যখন এই 2 সহ কথাটা বলবে, আমার এখানে কি বলতেছে দেখো যে 2 থেকে আমি যদি এখানে গ্রেটার দেন ইকুয়াল দিই, একটু ভালো করে যদি গ্রেটার দেন ইকুয়াল দিই তাহলে বলছে 2 থেকে ঋণাত্মক দিক থেকে অসীম পর্যন্ত। একটু ভালো করে খেয়াল করো কি বললো, যে 2 থেকে ঋণাত্মক দিক থেকে অসীম পর্যন্ত। তাহলে এটাকে দেখো আমরা ব্যবধির মাধ্যমে এইভাবে লিখতে পারি যে 2 থেকে দেখো মাইনাস নেগেটিভ পর্যন্ত, তাহলে দেখো মাইনাস নেগেটিভ বা মাইনাস ইনফিনিটি পর্যন্ত, আর 2 থেকে এই যে দেখো এই যে 2 থেকে প্রকাশ করলাম, এটাকে বলা হলো বদ্ধ ব্যবধি, অর্থাৎ বদ্ধ ব্যবধি মানে ক্লোজড ইন্টারভাল, যেটাকে বলে ক্লোজড ইন্টারভাল, অর্থাৎ ওই 2 সহ মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে একইভাবে যদি এখানে যদি আমাদের দেখো যদি ইকুয়ালটা না থাকতো, শুধু বলতো x is greater than 2, তাহলে আমরা কি করতাম, এই যে এটা বলতে কি বোঝায়, দেখো এটা বলতে, এটা মনে করো 2, এটা বলতে বোঝাই যে 2 ব্যতীত, 2 থেকে বাট 2 সহ না, 2 ব্যতীত ঋণাত্মক দিক থেকে অসীম পর্যন্ত। তাহলে আমরা কি লিখতাম, দেখো যে মাইনাস ইনফিনিটি থেকে 2, এটা বলতে বোঝায় 2 সহ না, 2 ব্যতীত, অর্থাৎ দেখো দুটোই আছে কি ওপেন ইন্টারভাল বা খোলা ব্যবধি। আর যদি এটা থাকতো, দেখো আমি যদি এখানে একটা লিখতাম যে x ইকুয়াল x যেন, আমি মনে করে লিখলাম যে x মনে করে লিখলাম যে x হলো 1 থেকে বড় এবং 2 থেকে ছোট, মনে করে এটা লিখলাম। এটা বলতে কি বোঝায়, দেখো এটাকে যদি আমি একটা সরলটাকে স্থাপন করি, এটা মনে করো 0, এটা মনে করো 1, এটা মনে করো 2। আমার বলা হয়েছে যে 1 থেকে বড় 2 থেকে ছোট, অর্থাৎ দেখো এই যে এইটুকু। তবে দেখো এইটা a এটা b, 1 থেকে 2 এর মধ্যে সকল বিন্দু। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো এটাকে আমরা কিভাবে লিখবো, এটাকে অবশ্যই লিখবো যে 1 থেকে বড় 2 এর মধ্যে, এটা বলতে বোঝাই
1 থেকে 2 এই এর মধ্যে সকল সংখ্যাই হলো 1 থেকে 2 এর মধ্যে সকল সংখ্যা হলো এর অন্তর্গত। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমার এই যে আমি দিয়েছি খোলা ব্যবধি, খোলা ব্যবধি অর্থাৎ দুটোই ফার্স্ট ব্র্যাকেট। খোলা ব্যবধি বলতে বোঝাই যে এক অংশ না দুই অংশ না, অর্থাৎ এই যে এই সেটটার উপাদান একও নয় দুইও নয়, 1 আর 2 এর মাঝামাঝি সংখ্যা। কিন্তু যদি এখানে দেখো, যদি এখানে এটা থাকতো, যদি এখানে এটা থাকতো যে x ইকুয়াল, দেখো x ইকুয়াল যে x যেন 1 is less than equal x is less than equal 2, তাহলে এটাকে বলা হতো, দেখো এটাকে বলা হতো যে 1 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ 1 ও হবে। এটার যদি তুমি একটা সরলরেখা স্থাপন করতে, দেখো মনে করো এটা 0, এটা মনে করো 1, এটা মনে করো 2, এটা 1, এটা 2। তো আমি কি বলেছি যে 1 থেকে 2 পর্যন্ত এবং ওই দুটো সহ 1 এবং 2 সহ, 1 এবং 2 সহ সকল উপাদান, অর্থাৎ এটাকে বদ্ধ ব্যবধি দ্বারা প্রকাশ করা। আমি আসলে এটাই বলতে চাচ্ছি যে বদ্ধ ব্যবধি বলতে বোঝায় থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা থাকবে, এবং খোলা ব্যবধি বলতে বোঝায় ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হবে। খোলা ব্যবধি বলতে বোঝায় যেই পাশে খোলা ব্যবধিটা ওই বিন্দুটা বাদে, মনে করে আমি যদি এমন দিই, মনে করি এমন, তাহলে চারটা বিষয় হতে পারে। সেটা কি দেখো, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। আলটিমেটলি আমাদের এই চারটা ব্যবধি থাকতে পারে, চারটা ব্যবধি থাকতে পারে। একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। তাহলে এটা বলতে আমাদের বোঝাই যে মনে করো আমি দিলাম 1 2, আমি এখানে দিলাম মনে করো যে 1 থেকে 2, এটা লিখলাম যে 1 2, এটা লিখলাম 1 2। তাহলে এই চারটা বিষয় যদি আমি তোমাকে একবারে অঙ্ক চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। একটু ভালো করে খেয়াল করো। দেখো আমি এখানে যে চারটা ফর্ম লিখেছি, এই চারটা যদি তোমাদেরকে একবারে দেখাই, একটা থেকে চারটাই দেখো, একটু মনোযোগ দাও। মনে করো এইটা হলো আমাদের মূল বিন্দু 0, এখানে তাহলে -1 -2 -3 থাকবে। মনে করো এইটা হলো +1, এইটা মনে করো 2, এইটা মনে করো 3। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমটার জন্য, প্রথমটা আমার কি বলেছে, খোলা ব্যবধি, দুই পাশে খোলা ব্যবধি দেওয়া আছে 1 থেকে 2। তাহলে খোলা ব্যবধি বলতে কি বোঝায় যে 1 ও উপাদান হবে না, 2 ও উপাদান হবে না, 1 আর 2 এর মাঝামাঝি হবে, তবে 1 আর 2 অংশটা হবে না। তাহলে আমি কি বলবো যে এই যে 1 আর 2, এই যে এইটুকু, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, 1 আর 2 এইটুকু হলো, যদি একটু ভালো করে দেখা, দেখো এই যে 1 আর 2 এইটুকু হলো প্রথম ব্যবধির মানটা হলো এইটুকু। এবার খেয়াল করো, আমি যদি 2 নম্বরটা বলি, 2 নম্বরে বলছে 1 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ দেখো 1 এর বাম দিকে কিন্তু 1 এর বাম দিকে খোলা ব্যবধি, মানে 1 বাদে 2 এর ওখানে দেখো আমাদের ক্লোজ ব্যবধি, অর্থাৎ বদ্ধ ব্যবধি, অর্থাৎ 1 থেকে 2 পর্যন্ত 2 সহ। তাহলে আমি কি করব, এই যে দেখো এইটা হলো আমার 2 নম্বর ব্যবধি নির্দেশ করে, অর্থাৎ 1 থেকে 1 নয় কিন্তু 1 ব্যতীত, 1 থেকে 2 সহ, মানে 2টা সহ হবে। 3 নম্বরটা দেখো কি বলছে, 3 নম্বরটাই বলছে যে 1 থেকে 2 পর্যন্ত 1 সহ শুরু হবে, তবে 2টা হবে না, 2 এর আগ পর্যন্ত। তাহলে আমি এখানে কি লিখবো, দেখো এই যে 1 সহ, আর এটা তাহলে আমাকে করতে হবে 2 ব্যতীত। তাহলে একটু যদি খেয়াল করো, দেখো আমার এখানে করতে হবে যে মনে করো এইটা মনে করো এই যে 2 ব্যতীত, 1 সহ 2 ব্যতীত। এবার দেখো তারপরটা কি বলছে যে 1 2, দুটো 2 পাশেই দেখো আমাদের বদ্ধ ব্যবধি, তার মানে কি 1 থেকে 1 ও 2 সহ, 1 ও 2 সহ। আশা করি তোমরা বুঝেছো, 1 ও 2 সহ। তাহলে আমাদের এই চারটা ব্যবধি, এই চারটা ব্যবধি, তাহলে এটাকে কি বলে, তাহলে দেখো আমরা এভাবে বলতে পারি খোলা ব্যবধি। দেখো খোলা খোলা দুটোই খোলা, তাহলে আমি এখানে বলতে পারি খোলা খোলা ব্যবধি। এটাই দেখো বলতে পারি প্রথমটা খোলা ব্যবধি, তারপরটা বদ্ধ ব্যবধি, তাহলে আমরা বলতে পারি খোলা ব্যবধি বদ্ধ ব্যবধি। তারপরটা দেখো কি লেখা আছে, প্রথমটা বদ্ধ, তারপরটা খোলা, তাহলে আমি বলতে পারি যে বদ্ধ ব্যবধি খোলা ব্যবধি। তাহলে এটাকে বলা হয় যে অর্ধবদ্ধ অর্ধ খোলা, অর্ধবদ্ধ অর্ধ খোলা, অর্ধ খোলা অর্ধবদ্ধ। আর এটাকে বলে দেখো যে সম্পূর্ণকে বদ্ধ ব্যবধি বলা, কারণ এটা তো দুটোই বদ্ধ, তাহলে এটাকে বলা হবে বদ্ধ ব্যবধি। তাহলে একটাকে বলে বদ্ধ ব্যবধি, একটাকে বলে খোলা ব্যবধি, একটাকে বলে অর্ধ খোলা অর্ধবদ্ধ, আর একটাকে বলে অর্ধবদ্ধ অর্ধ খোলা। এই চারটা টপিক জানতে পারলে আমাদের এই ডোমেন রেঞ্জ সম্পর্কিত যত ম্যাথ আছে আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। তো চলো এবার পরবর্তী অঙ্কটা করা যাক। তো দেখি আমাদের অঙ্কটা কেমন।
এবার দেখো আচ্ছা, আরেকটা জিনিস আমাদের জানতে হবে। দেখো আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো অসমতার সমাধান কিভাবে করতে হয় এবং অসমতাকে সরল রেখায় কিভাবে স্থাপন করতে হয়। একটু জিনিসটা দেখো, অসমতা, অসমতার সমাধান একটু মনোযোগ দিয়ে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বিভিন্ন আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় এখান থেকে ঠিক আসে। তো অসমতার সমাধান এবং এটাকে কিভাবে সরল রেখায় স্থাপন করতে হয়, এটাকে কিভাবে সরল রেখায় স্থাপন করতে হয়, সরল রেখায় স্থাপন করতে হয়, একটু মনোযোগ দিয়ে দেখো, একদম সহজ, তোমরা এমনিতেই পারবে। তো দেখো মনে করো তোমরা অসমতা আসলে কি এটা হয়তো জানো। আমরা জানি সমীকরণের ভিতর দুইটা ভাগ থাকে, একটা হলো সমান আর একটা হলো অসমতা। তো দেখো মনে করো যে x প্লাস a, x প্লাস মনে করো b, এটা দেওয়া আছে ইজ লেস দেন, দেখো ইজ লেস দেন 0, মনে করো এটা দেওয়া আছে x প্লাস a, x প্লাস b ইজ লেস দেন 0, এটা একটা অসমতা। যদি এখানে সমান চিহ্ন থাকতো তাহলে তো সমীকরণ বলতাম, আর এটাকে বলা হয় অসমতা, যেহেতু এখানে একটা শর্ত দেওয়া আছে। এটা বলা আছে যে এই পাশের মানটা 0 থেকে ছোট, এই পাশের মানটা 0 থেকে ছোট। আচ্ছা, আরেকটা জিনিস দেখো থাকতে পারে, এখানে আরেকটা জিনিস থাকতে পারে, যদি আমি এখানে আরেকটা একটু দেখাই, যে এখানে এই জিনিসটা থাকতে পারে যে x প্লাস a, x প্লাস b ইজ গ্রেটার দ্যান 0, দেখো এইটা থাকতে পারে, একটু মনোযোগ দিয়ে দেখো, এটা থাকতে পারে। তাহলে আমার এখানে কয়টা জিনিস থাকতে পারে, শর্ত তো দুটো, তাহলে আমার এখানে থাকতে পারে একটা হলো লেস দ্যান 0, আর একটা থাকতে পারে গ্রেটার দ্যান 0, বা যেটাকে বলা হয় ক্ষুদ্রতম চিহ্ন, এটাকে বলা হয় বৃহত্তম চিহ্ন। আচ্ছা, এখানে ইকুয়াল চিহ্ন, এখানে ইকুয়ালও থাকতে পারে, এখানে ইকুয়ালও থাকতে পারে, এখানে ইকুয়াল থাকলেও যা না থাকলেও তা একই নিয়ম। তো আমার এমনিটাই দেখি, তাহলে ওটা আর করা লাগতেছে না। তো দেখো আমি প্রথমে এটা দেখবো, যদি আমার এই শর্তটা থাকে। আর আরেকটা জিনিস মাথায় রাখো, এই দুটো শর্তের ক্ষেত্রে আমার এখানে একটা জিনিস বলা আছে যে a ইজ গ্রেটার, a থেকে b বড়, এইটা আমার বলে দিয়েছে। মনে করো a আর b জায়গাতে কোন একটা সংখ্যা থাকবে, তো বলা হয়েছে a থেকে b টা বড়, এটা হলো আমাদের নির্দিষ্ট শর্ত, বলা আছে a থেকে b বড়। তাহলে দেখো যেহেতু b বড়, a ছোট, দেখো এইটার ক্ষেত্রে আমি যেটা পাবো সেটা হলো, দেখো এটার ক্ষেত্রে আমি যেটা পাবো, আচ্ছা মনে করো এটা যদি একটা ইকুয়াল হতো, মনে করো আমি যদি একটু বুঝাই তোমাদেরকে, মনে করো এটা যদি হতো, যদি এইটা থাকতো, আমরা যে উৎপাদক বিশ্লেষণ করার পরে যে এই যে একটা আকার আসে, এর পরের লাইনটা আমরা কি করতাম একটু মনে করে দেখো তো। আমরা লিখতাম যে হয় এইটা ইকুয়াল 0 অথবা x প্লাস b ইকুয়াল 0, আমরা কি এটা লিখতাম? অবশ্যই লিখতাম। তাহলে দেখো আমার আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেট। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখানে যদি মাইনাস দিই তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। মনে করো এখানে মাইনাস দিই, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে, তোমাদের বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা এবার দেখো মনে করো এখানে মাইনাস আছে, আচ্ছা তো দেখো আমি এখানে কি লিখতাম যে x এর মানটা হলো a, এই জায়গাটায় লিখতাম x এর মানটা হলো b, এটাই তো লিখতাম। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো, আমার এখানে বলা হয়েছে x এর মানে x এর মানটা, আমার কিন্তু আগে শর্তে দেওয়াই আছে যে a থেকে b টা হলো বড়, তাহলে এখানে বড়টা কি, b বড়, a টা হলো ছোট। তাহলে আমি এখানে একবারে শর্তটা লিখতাম, এটা বলতে এমন বোঝাই যে এর অসমতার সমাধানটা কেমন হবে। সমাধানটা আমি একবার লিখতাম যে a is less than x is less than b। ভালো করে খেয়াল করো, খুবই মনোযোগ দাও, খুবই গুরুত্বপূর্ণ এটা। দেখো কি লিখলাম, আমি এখানে বললাম যেহেতু আমি ক্যালকুলেট করে x এর মানটা a পাচ্ছি, y এর x এর মানটা b পাচ্ছি, তাহলে এখানে যাই থাকুক না কেন, আমি আগেরবার প্লাস দিয়েছিলাম, তাহলে এখানে আমার কি আসতো, x এর মান আসতো মাইনাস, এখানে আসতো x এর মান মাইনাস b। তো যাই আসুক আমাদের তো মান থাকবে একটা নির্দিষ্ট, মানের ভিতর যেটা বড় যেটা ছোট এটা আমাদের কাউন্ট করতে হবে, কোনটা বড় কোনটা ছোট এটা আমাদের কাউন্ট করতে হবে। আচ্ছা তুমি একটা জিনিস দেখো তো, আরেকটা জিনিস যদি এখানে এমন থাকতো, মনে করো x প্লাস 5, মনে করো এখানে আছে x মাইনাস 3, থাকতে পারে না? এটা অবশ্যই থাকতে পারে। তাহলে দেখো তুমি এটা যদি ক্যালকুলেট করো, যে এইভাবে ক্যালকুলেট করো, এইভাবে যদি ক্যালকুলেট করো, দিন শেষে মানটা কি পাবা, x এর মানটা একবার পাবা -5, x এর মানটা একবার পাবা 3। আর দেখো তো এই দুটোর ভিতর বড় কোনটা, 5 টা বড় না?
অবশ্যই না। তাও দেখো এখানে কি, এখানে কিন্তু -5, তার মানে এখানে কিন্তু বড়টা 3, বড় 3, -5 কিন্তু ছোট। তাহলে আমার শর্তটা কি, এটার ক্ষেত্রে শর্তটা কি হবে দেখো, যে -5 থেকে বড়, 3 থেকে ছোট, অর্থাৎ ছোট থেকে বড়, বড় থেকে ছোট। যদি কখনো লেস দ্যান থাকে বা লেস দ্যান ইকুয়াল থাকলে জাস্ট এখানে একটা ইকুয়াল হতো, যদি এখানে ইকুয়াল থাকতো জাস্ট একটা ইকুয়াল হতো, এটা কোনো বিষয় না। তাহলে আমার একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা কি, সেটা হলো যদি লেস দ্যান 0 থাকে তাহলে ছোট থেকে বড়, দেখো ছোট, তারপর এক্সটা, তারপর বড়, এইটুকু মনে রাখতে পারলেই কিন্তু তোমরা আশা করি লিখতে পারবে এবং পরীক্ষা হলে পড়লেও এটা পারবে। তাহলে কি করলাম, যদি লেস দ্যান 0 থাকে তাহলে তুমি কি করবা, ছোট থেকে বড়, ছোট প্রথমে ছোটটা, তারপর লেস দ্যান এক্স, তারপর লেস দ্যান বড়। আচ্ছা এটাকে যদি তোমাদের আমি একবারেই সরল রেখায় স্থাপনটা দেখিয়ে দিই তাহলে দেখো কি হয়, একটু যদি এইটার সরল রেখার স্থাপনটা দেখিয়ে দিই তাহলে কি হয় দেখো, মনে করো এইটার যদি সরল রেখার স্থাপনটা এখানে দেখাই তাহলে কি আসতেছে, আচ্ছা এখানে দেখাই, দেখো মনে করো এটা 0, মনে করো এটা 0, মনে করো এইটা এ, মনে করো এইটা বি। আশা করি তোমরা বুঝেছো। আচ্ছা আমার কি বলেছে, যে এ থেকে বি, তাহলে দেখো এই যে এ থেকে বি এর মাঝামাঝি, দেখো এইটা এ, এইটা বি, এ থেকে বি এর মাঝামাঝি এই অংশটুকুকে বলা হবে হলো, বা এই অংশটুকু হলো এর মান। এই অসমতার মানগুলো হবে এই এ থেকে বি এর মাঝে সকল সংখ্যাগুলো। যদি এখানে ইকুয়াল থাকতো, দেখো যদি এখানে ইকুয়াল থাকতো তাহলে আমার এ সহ হতো, বি সহ হতো, যেটা আমি তোমাকে একটু আগেই বুঝিয়েছি। আশা করি তোমরা বুঝেছো। আচ্ছা এটাকে দেখো, যদি আমরা ওই যে ব্যবধির মাধ্যমে প্রকাশ করতাম তাহলে কি হতো, দেখো ব্যবধির মাধ্যমে প্রকাশ করলে কি হতো, এটা এটা হতো এ থেকে, দেখো এ থেকে বি, এইটাই হতো আমাদের ব্যবধি। আর যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে কি হতো, দেখো এ থেকে বি, যদি একটা ইকুয়াল এখানে থাকতো ইকুয়াল, আচ্ছা তাহলে এই দুটো হতো। দেখো তাহলে একটা হলো যদি ইকুয়াল না থাকে তাহলে হতো এই যে খোলা ব্যবধি, আর যদি ইকুয়াল থাকে তাহলে হতো আমাদের বদ্ধ ব্যবধি। আশা করি তোমরা বুঝেছো। তাহলে আমাদের আরেকটা তো বিষয় আছে যেটা হলো এই যে এই পাশে রয়েছে, এইটা একটু ভালো করে খেয়াল করো, এইটা একটু ভালো করে খেয়াল করো। তাহলে এইটা হলো প্রথমটার জন্য, মনে করো এটা 1 নম্বর, এটা মনে করো 2 নম্বর, তাহলে এটা হলো প্রথমটার জন্য। আচ্ছা এবার দেখো আমার এখানে দেওয়া আছে যে x মাইনাস a x মাইনাস b ইজ গ্রেটার দ্যান 0, এটা ছিল লেস দ্যান 0। এইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, যে কোনটা লেস দ্যান 0 কোনটা গ্রেটার দ্যান 0। এটা কিন্তু আমাদের ছিল লেস দ্যান 0, এইটা হলো আমাদের গ্রেটার দ্যান 0। তো আমাদের যেটা করতে হবে, আমি তো একটু আগে এখানে দেখালাম যে এটাকে যদি একটা সমীকরণ ধরে নিতাম, এটাকে যদি একটা সমীকরণ ধরে নিতাম তাহলে আমি অবশ্যই এমন লিখতাম, অবশ্যই এমন লিখতাম। তাহলে এখান থেকে আমি x এর মানটা পেতাম হলো a, এই জায়গা থেকে x এর মানটা পেতাম হলো b। তাহলে দেখো, তাহলে এখানে একটা মান পাচ্ছে x এর মান a, আর একটা x এর মান পাচ্ছে b। যেখানে আমার শর্ত দেওয়া ছিল যে a থেকে, যেখানে আমার শর্ত দেওয়া ছিল a থেকে b টা বড়, a থেকে b টা বড়, তাহলে এই জায়গাটায় যে শর্তটা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের, এইটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। সেটা আমরা কিভাবে মনে রাখবো, দেখো আমার এখানে বড় কোনটা ছোট কোনটা, অবশ্যই বি বড়, আমার কিন্তু বলেই দিয়েছে শর্তে যে এ থেকে বি বড়, আর শর্ত বলা থাকবে না, আমাদের থেকে নির্দিষ্ট মান থাকবে। যেমন আমি ওখানে একটা জিনিস মেবি এটা দিয়ে দেখিয়েছিলাম, যে এইটা দেখিয়েছিলাম, এখান থেকে বড় কোনটা, 3 বড়, আমরা তো এটা বুঝি 3 বড়, এখানে ছোট কোনটা, এটা ছোট, -5 টা ছোট, এটা অবশ্যই আমরা বুঝি। তাহলে আমরা দেখো এবারে আমরা খেয়াল করব, আমরা একটু আগে বের করেছিলাম যে আমাদের বলা ছিল যে a থেকে b টা হলো বড়, a থেকে b টা হলো বড়। তাহলে এটা সমাধানের ক্ষেত্রে, এই অসমতাটা সমাধানের ক্ষেত্রে আমাদের যে নিয়মটা হলো, একটু যদি খেয়াল করো, যে ছোট থেকে আরো ছোট, কি বললাম বলো তো, যে ছোট থেকে ছোট বা ছোট থেকে ছোট, এটা বলতে বোঝাই আমাদের ছোটটা কি ছিল, ছোটটা a ছিল, a থেকে আরো ছোট, অবশ্যই এটা হবে। দেখো তো x থেকে এটা বড়, তার মানে কি a থেকে সকল ছোটটা হলো x এর মানটা। আর দ্বিতীয় যেটা হবে সেটা হলো বড় থেকে বড়, বড় থেকে বড়, একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই পার, বড় থেকে বড়, b এর মানটা থেকে x এর মানটা বড়। আশা করি তোমরা বুঝেছো। আচ্ছা যদি একটা সংখ্যার মাধ্যমে দেখে তাহলে দেখো কি হয়, তাহলে দেখি। আচ্ছা দেখো এই যে আমাদের যেটা দেওয়া ছিল, মনে করো এই সমাধানটা করে আমাদের এমন আসছে যে x + 5, এখানে আসছে x - 3 ইজ গ্রেটার দ্যান 0, এইটা আসছে। তাহলে এটা বলতে কি বোঝায়, যদি কখনো গ্রেটার দ্যান থাকে, এই যে গ্রেটার দ্যান থাকে, তাহলেই তো আমরা এই শর্তটা ইউজ করব যে এইটার মানটা হচ্ছে -5, এর মানটা হচ্ছে +3, তার মানে বড় কোনটা 3 কোনটা। তাহলে আমার সমস্যাটা কি, আমি একটু আগেই বলেছি যে আমার শর্ত দুটো যেটা হবে, শর্তটা হবে যে ছোট থেকে, দেখো ছোট থেকে ছোট, এটা ছোট থেকে ছোট, বা
যদি একটু দেখো, বাহ, বড় থেকে আরো বড়, তাহলে 3 থেকে আরো বড় মানগুলো, এটা হলো 3 থেকে আরো বড়, তাহলে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এই সমাধানটা হবে হলো আমাদের এই গ্রেটার দেন যদি থাকে তাহলে এই অসমতাটার ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝেছো। তাহলে শর্তটা কি আর একবার একটু বলো, যে ছোট থেকে আরো ছোট, বড় থেকে আরো বড়। যদি এখানে ইকুয়াল থাকতো তাহলে আমি ইকুয়াল দিতাম, এই যে ইকুয়াল যদি থাকতো ইকুয়াল দিতাম, যদি এখানে ইকুয়াল থাকতো তাহলে আমি জাস্ট ইকুয়াল গুলো দিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যেত। এবার দেখো এই 2 নম্বরটাকে যদি আমি এখন সরল রেখার মাধ্যমে স্থাপন করি তাহলে কি হয়। দেখো 2 নম্বরটা, মনে করো এইটা হলো 0, মনে করো এইটা হলো a, এইটা মনে করো b, মনে করো এইটা হলো b। আমাকে কি বলা হয়েছে, আমি সমাধান করে দেখলাম যে এই যদি গ্রেটার দেন থাকে তাহলে আমাদের যে শর্ত দুটো আসতেছে সেটা হলো যে a ইজ গ্রেটার দেন x, মানে x থেকে এর মানটা হলো বড়, আর b ইজ লেস দেন x, এইটা আসতেছে। তাহলে দেখো এটা বলতে বোঝাই যে x এর মানটা a থেকে ছোট, x এর মানটা a থেকে ছোট, x এর মানটা a থেকে ছোট। তাহলে দেখো কি হয়, অর্থাৎ x এর মানটা এই a এর থেকে ছোটর দিকে অসীম পর্যন্ত চলে যাবে, ছোট থেকে অসীম দিকে চলে যাবে। আবার একই সাথে b, দেখো x এর মানটা b থেকে অসীম দিক থেকে বাড়তে থাকবে। তাহলে এটা বলতে বোঝায় যে a আর b এর মাঝের সকল মান ব্যতীত সকল মানটা হলো এই অসমতাটার অংশ। তাহলে দেখো এটাকে যদি আমি ব্যবধির মাধ্যমে প্রকাশ করতাম তাহলে কি লিখতাম, দেখো তাহলে লিখতাম a থেকে, দেখো আমি এটা অবশ্যই এইভাবে লিখতাম, যেহেতু মাইনাসের দিক থেকে, এটা তো -1 মাইনাসের দিক থেকে অসীম, তাহলে এটা প্রথমে লিখতে হয় যে -ইনফিনিটি থেকে a পর্যন্ত। আর দ্বিতীয়টার জন্য আমি লিখতাম যে b থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। যদি আমার এখানে a সহ হতো, অর্থাৎ এখানে যদি ইকুয়াল হতো তাহলে আমি এখানে একটা ক্লোজ ইন্টারভাল দিলে আমাদের অঙ্কটা হয়ে যেত। তো আশা করি তোমরা এই দুটো জিনিস বুঝেছো। তাহলে আরেকবার যদি রিপিট করি কথাটা, যদি লেস দ্যান থাকে, লেস দ্যান থাকলে হবে আমাদের ছোট থেকে বড়, বড় থেকে ছোট, অর্থাৎ a আর b, a ছোট b বড়, এদের মাঝামাঝি সকল সংখ্যাগুলোই হবে ওই অসমতাটার সমাধানটা। এবং যদি গ্রেটার দেন থাকে তাহলে ছোট থেকে আরো ছোট হবে, বড় থেকে আরো বড় হবে। এই দুইটা টপিক বুঝতে পারলে আশা করি এই ডোমিনেন্স রিলেটেড সমস্ত অঙ্কই তোমরা বুঝতে পারবে এবং একদম সহজই মনে হবে। তো চলো এবার পরবর্তী অঙ্কটা সমাধান করা যাক, আর যেটা আমাদের পরীক্ষায় আসবে। এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম এটা সম্পূর্ণটাই বেসিক আলোচনা, যেটা আমাদের মনে রাখলেই চলবে। এবার আমাদের মেইন অঙ্ক যেটা আমাদের পরীক্ষায় আসবে।